অমাবস্যার গভীর রাতে গ্রামের শেষ প্রান্তের পুরনো জমিদার বাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত ফিসফিস শব্দ, টাকা চাই, আত্মা দাও। বহু বছর ধরে মানুষ বিশ্বাস করে সেখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত জাদুকৌশল, যা মুহূর্তে মানুষকে ধনী বানায়। কিন্তু সেই সম্পদের বিনিময়ে দিতে হয় নিজের আত্মা। রাকিব, সোহেল আর ইমরানের মতো অনেকেই লোভে পড়ে সেই বাড়িতে ঢুকেছিল, কিন্তু কেউ আর স্বাভাবিক হয়ে ফেরেনি। অন্ধকার করিডোর, রক্তমাখা দেয়াল, কালো দরজা আর বন্দি আত্মাদের চিৎকারে ভরা এই ভয়ঙ্কর কাহিনী আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে, যেখানে টাকার লোভই হয়ে ওঠে মৃত্যুর কারণ। শীতের রাত, গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটা যেন অন্ধকারের ভেতর নিঃশ্বাস নিচ্ছিল। বাতাসে শুকনো পাতার শব্দ হচ্ছিল, খস খস, আর দূরে শিয়ালের ডাক কানে এসে এক অদ্ভুত ভয় ছড়িয়ে দিচ্ছিল। রাকিব সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তার হাতে একটা পুরনো ডায়েরি। ডায়েরির মলাটে লাল কালি দিয়ে লেখা, টাকা জমার জাদু কৌশল, শেষ পার্ট 5। এই ডায়েরির কথা গ্রামের মানুষ ফিসফিস করে বলতো। সবাই জানত এই বই যে পড়বে সে ধনী হবে, কিন্তু তার বিনিময়ে তাকে দিতে হবে ভয়ঙ্কর মূল্য। রাকিবের বাবা একসময় এই বইয়ের সন্ধান করেছিলেন। তারপর এক রাতে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। কেউ আর তাকে খুঁজে পায়নি। আজ বহু বছর পর রাকিব সেই রহস্যের উত্তর খুঁজতে এসেছে। বাড়ির বিশাল দরজাটা ঠেলে খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। মনে হচ্ছিল বহুদিন ধরে কেউ এখানে প্রবেশ করেনি। দেয়ালে মাকড়সার জাল, ছাদের কোণে বাদুড় ঝুলছে। রাকিব টর্চ জ্বালিয়ে সামনে এগোতে লাগল। হঠাৎ ধু, উপরে কোথাও ভারী কিছু পড়ার শব্দ হলো। রাকিব থেমে গেল। তার বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দ্বিতীয় তলার শেষ ঘর থেকে ক্ষীণ আলো বের হচ্ছিল। ঘরের দরজাটা আধখোলা। রাকিব ভেতরে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের মাঝখানে বসে আছে এক বুড়ো মানুষ। তার লম্বা সাদা চুল মাটিতে পড়ে আছে। চোখ দুটো সম্পূর্ণ কালো। বুড়োটা ধীরে মাথা তুলল। তুই এসেছিস শেষ পার্ট নিতে? রাকিব কাপা গলায় বলল, আপনি কে? বুড়োটা হাসল। তার হাসির সঙ্গে সঙ্গে ঘরের চারপাশে অদ্ভুত ছায়া নড়ে উঠল। আমি এই কৌশলের রক্ষক। তোর বাবা এসেছিল, কিন্তু শেষ মূল্য দিতে পারেনি। রাকিবের গলা শুকিয়ে গেল। আমার বাবা কোথায়? বুড়োটা আঙুল তুলে ঘরের কোণের দিকে দেখালো। রাকিব তাকিয়ে দেখল অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই সে চিৎকার করে উঠল। ওটা তার বাবা, কিন্তু মানুষ নয়। তার শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। চোখের জায়গায় শুধু কালো গর্ত। হঠাৎ সেই দেহটা নড়তে শুরু করল। রাকিব, পালা! কর্কশ কণ্ঠ বের হলো তার মুখ থেকে। ঠিক তখনই ঘরের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! চারপাশে ঠান্ডা বাতাস ঘুরতে লাগল। বুড়োটা ধীরে ধীরে দাঁড়ালো। শেষ পাঠ শিখতে হলে তোর আত্মা বন্ধক রাখতে হবে। রাকিব পিছিয়ে যেতে লাগল। না, আমি এসব চাই না। বুড়োর চোখ জ্বলে উঠল লাল আগুনের মতো। এখানে এসে কেউ খালি হাতে ফিরতে পারে না। হঠাৎ মেঝেতে আঁকা অদ্ভুত চিহ্নগুলো জ্বলতে শুরু করল। চারপাশ থেকে ফিসফিস আওয়াজ ভেসে এলো। টাকা, টাকা, টাকা! রাকিব অনুভব করল কেউ তার পা ধরে টানছে। নিচে তাকিয়ে সে দেখল মেঝে থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসেছে। সে আতঙ্কে চিৎকার করে উঠল, বাঁচাও! কিন্তু সেই বাড়িতে তার চিৎকার শোনার কেউ ছিল না। একটা হাত তার পা শক্ত করে ধরে ফেলল। আরেকটা হাত তার গলা চেপে ধরল। রাকিব মরিয়া হয়ে ডায়েরিটা ছুঁড়ে মারল বুড়োর দিকে। ডায়েরি আগুন ধরে জ্বলে উঠল। বুড়োটা ভয়ঙ্কর চিৎকার দিল, না! চারপাশ কাঁপতে লাগল। দেয়াল ফেটে যেতে শুরু করল। রাকিব সুযোগ বুঝে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলতেই সে নিচে নেমে এল। কিন্তু সিঁড়ির প্রতিটা ধাপে সে শুনতে পেল, ফিরে আয়, শেষ পাঠ শেষ কর, টাকা তোর জন্য অপেক্ষা করছে। রাকিব দৌড়াতে লাগল। হঠাৎ সে দেখল বাড়ির বাইরে পুরো আকাশ কালো হয়ে গেছে। ঝড় শুরু হয়েছে। বজ্রপাতের আলোয় সে দেখতে পেল বাড়ির চারপাশে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে তাকিয়ে। তাদের চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। একসঙ্গে তারা বলল, মূল্য না দিয়ে কেউ যেতে পারে না। রাকিব কাঁদতে লাগল। সে প্রাণপণে দৌড় দিল গ্রামের দিকে। পেছনে থেকে সেই বাড়ির দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ধরাম! পরদিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে অচেতন অবস্থায় রাকিবকে খুঁজে পেল। কিন্তু সে আর স্বাভাবিক ছিল না। সে সারাক্ষণ বিড়বিড় করত, শেষ পাঠ, শেষ পাঠ।
গ্রামের ডাক্তার বলল সে ভয়ানক মানসিক আঘাত পেয়েছে। কিন্তু আসল ভয়টা শুরু হলো কয়েকদিন পর। রাতে গ্রামের মানুষ শুনতে পেল পুরনো জমিদার বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসছে। কেউ কাঁদছে, কেউ হাসছে, আর মাঝে মধ্যে শোনা যায়, টাকা চাই, আত্মা দাও। একদিন গ্রামের সাহসী কয়েকজন যুবক সেই বাড়িতে গেল, কিন্তু তারা আর ফিরে আসেনি। শুধু বাড়ির সামনে পড়েছিল কয়েকটা পুরনো মুদ্রা। সেই মুদ্রাগুলোতে রক্ত লেগেছিল। এরপর থেকে গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যেত না, কারণ তারা জানত জমিদার বাড়ির ভেতরে এখনো সেই বুড়ো অপেক্ষা করছে নতুন কারো জন্য, যে লোভে পড়ে শেষ পার্ট 5 খুঁজতে আসবে। অনেক বছর পর এক বৃষ্টির রাতে এক অচেনা লোক গ্রামে এলো। তার হাতে ছিল একটা পুরনো ডায়েরি, মলাটে লেখা টাকা জমার জাদু কৌশল। লোকটা গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, জমিদার বাড়িটা কোন দিকে? বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাপা গলায় বলল, ওখানে যেও না। লোকটা হেসে বলল, আমি ধনী হতে এসেছি। বৃদ্ধ আর কিছু বলল না, কারণ সে জানত যে একবার ওই বাড়ির ডাক শুনে তাকে আর ফেরানো যায় না। সেই রাতেও জমিদার বাড়ির ভেতরে আলো জ্বলেছিল, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এসেছিল সেই কর্কশ হাসি, হা হা হা। তারপর আবার শুরু হলো নতুন অভিশাপ। সেই রাতের পর পুরো গ্রাম আতঙ্কে ডুবে গেল। বৃষ্টির মধ্যে জমিদার বাড়ির জানালায় মাঝরাতে আগুনের মতো লাল আলো দেখা যেত। গ্রামের কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠত, তারপর একে একে সব শব্দ থেমে যেত। অচেনা লোকটা, যে ধনী হওয়ার লোভে এসেছিল, তার নাম ছিল সোহেল। সে গ্রামের কারো কথা শোনেনি, কারণ তার চোখে তখন শুধু টাকা আর ধনসম্পদের স্বপ্ন। রাতে সে হাতে লণ্ঠন নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। আকাশে বজ্রপাত হচ্ছিল, চারপাশে কুয়াশা। বাড়ির সামনে পৌঁছাতেই সে দেখল দরজাটা আগের মতোই আধখোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। সোহেল ঠোঁটে হাসি এনে বলল, আজ আমি ধনী হব। সে ভেতরে ঢুকতেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধরাম। সোহেল একটু চমকে উঠলেও সাহস হারালো না। সে সামনে এগোতেই দেখল মেঝেতে ছড়িয়ে আছে সোনার মুদ্রা। মুদ্রিগুলো অদ্ভুত লাল আলোয় চকচক করছিল। সোহেলের চোখ বড় হয়ে গেল। সে দ্রুত কয়েনগুলো কুড়িয়ে পকেটে ভরতে লাগল। হঠাৎ ঝনঝন উপরে কোথাও শিকল নড়ার শব্দ হলো। সোহেল থেমে গেল। তারপর ধীরে ধীরে দ্বিতীয় তলা থেকে কারো হাঁটার শব্দ আসতে লাগল। ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ ভারী পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সোহেলের বুক কেঁপে উঠল। সে লণ্ঠন উঁচু করে তাকালো। তারপর সিঁড়ির অন্ধকারে দুটো লাল চোখ জ্বলে উঠল। সোহেল পিছিয়ে গেল।